বুড়ো আঙুলটা পুরো ভেতরে দিতে হবে, নাহলে পাখিতে খেয়ে নেবে। রোপণের কাজ আজ প্রায় শেষের পথে। 25 কাঠার মধ্যে আর 1 কাঠা জমি রোপণ বাকি আছে। আসসালামু আলাইকুম। 1 বিঘারও একটু বেশি জমিতে আমরা ভুট্টা লাগিয়েছি, সাথে কিছু রসুন লাগিয়েছি, পেঁয়াজ লাগিয়েছি, লাল শাক এবং টমেটো মূলাও লাগিয়েছি। তো আজকে আমরা ভুট্টার বর্তমান অবস্থা কি, ভুট্টার মোচার স্বাস্থ্য কেমন, এই ভুট্টা চাষ করতে কি অবস্থা দাঁড়িয়েছে আমাদের, যেহেতু প্রথম চাষ করেছি এবং 3 মাস আগে ভুট্টা লাগিয়েছি, প্রথম চাষের অভিজ্ঞতা কেমন, এই বিষয়গুলোই আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই যে একটা মোচা দেখছি আমরা, গাছটা খুব একটা বড় না, কিন্তু মাশাআল্লাহ মোচার সাইজটা যথেষ্ট ভালো হয়েছে। আশা করছি যদি শেষ পর্যন্ত এই মোচাটা এভাবে রাখেন আল্লাহ, তো প্রত্যেকটা মোচা থেকে আমরা 250 থেকে 300 গ্রাম পর্যন্ত ভুট্টা হারভেস্ট করতে পারবো। আর একটু দেখাই আপনাদেরকে, এই গাছে 2টা করে মোচা হয়েছে, এই যে নিচে একটা আর এই যে ওপরে একটা। ঠিক পাশের গাছটিতেও এই যে ওপরে একটা মোচা, আবার নিচে আরো একটা মোচা হচ্ছে। গাছের সাইজ খুব বড় না। এই মোচাটার কেশরে সূর্যের আলো পড়ছে, বেশ চমৎকার সোনালী আভা ছড়িয়ে পড়ছে মোচার চারিপাশে, অসম্ভব সুন্দর সোনালী রং ধারণ করেছে। একটা মোচা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক চমৎকার সাইজ হয়েছে মাশাআল্লাহ। মোচাগুলোর বয়স খুব জোর 15 দিন হয়েছে। 15 দিনে এমন সাইজ, এবং এক একটা গাছে কোনো গাছে 2টা করে মোচা হয়েছে, বেশিরভাগ গাছেই 2টা করে মোচা হয়েছে। 2টা করে মোচা হওয়ার কারণে একটা মোচা একটু কম স্বাস্থ্যবান। এটি দেখায় কি চমৎকার চেহারা। আমাদের আসলে ভুট্টা লাগানোর এই জমিতে এটাই জীবনের প্রথম অভিজ্ঞতা, ফলে এই ভুট্টা খেতে এসে বেশ আনন্দ উপভোগ করছি ভুট্টা গাছের ফল দেখে। বুড়ো আঙুলটা পুরো ভেতরে দিতে হবে, নাহলে পাখিতে খেয়ে নেবে। রোপণের কাজ আজ প্রায় শেষের পথে। 25 কাঠার মধ্যে আর 1 কাঠা জমি রোপণ বাকি আছে। এই রোপণের কাজ শেষ হওয়ার পরে আমরা জমি ঘিরে দিয়ে আজকের মতো চলে যাব। সর্বশেষ সারির ভুট্টা লাগানোর কাজ শেষ। আমরা আজকের মতো আমাদের এই ভুট্টার বীজ বপনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। পশু পাখির উপদ্রব থেকে মুক্ত রাখার জন্য আমরা আমাদের এই পুরো ক্ষেতটা ঘিরে দিচ্ছি। ঠিক 1 সপ্তাহ পর এখানে চারা গজাবে। তারপরে আমরা সেই সময়ে চারা গজানোর পরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আমাদের এই জমি সার্বিকভাবে দেখাশোনার দায়িত্বে আছে আমাদের চান্দু ভাই মোটামুটি সার দিয়া, কীটনাশক দিয়া, পানি দেওয়ার সমস্ত কাজ করে। তো এই মুহূর্তে আমাদের এই ক্ষেতের যে অবস্থা, তাতে ক্ষেতে কি ধরনের পরিচর্যা সামনে দরকার, সে ব্যাপারে চান্দু ভাইয়ের কাছে আমরা একটু শুনি। চান্দু ভাই কি বলেন? এখন লাগবে ভুইতে সেচ লাগবে, আর ওই 10টা ইউরিয়া। এই 10টা কতটুকু লাগবে? 10 টাকা না, ভুইটা 3 কেজি লাগবে। আর ইউরিয়া 25-30 কেজি দিলে দেওয়া যায়। এরপরে কি আর সার লাগবে? এরপরে সার লাগবে না। এরপরে সার লাগবে না। আর সেচ এখন কতদিন পর দিতে হবে? সেচ এখন মাটিটা ভিজা থাকতে সেচ দিলে সুবিধা হবে, ধান হবে ভালো। আচ্ছা, এই 10-15 দিন পর সেচটা দিলে সুবিধা হবে। আর আপনার ওই যেদিকে টমেটো, ধনেপাতা, লাল শাক, এগুলোর কি অবস্থা বলেন? এগুলো যে লাল শাক বেরিয়ে গেছে। পেঁয়াজের তো মনে হয় এই ফাল্গুন মাসের শেষ গোশ উঠাই নিয়ে হবে। আচ্ছা, টমেটো গাছে ধরেছে। পালং শাক বিক্রি করছেন কয় টাকা? পালং শাক বেচেছি 550 টাকা। 550 টাকার পালং শাক বিক্রি করছেন? আচ্ছা, তো ভালোই তো হচ্ছে। এখন দেখা যাক ধনেপাতা আমরা রোজায় বিক্রি করবো, তাই না? হ্যাঁ, ধনেপাতা রোজায়, টমেটো রোজায় বিক্রি করবো। টমেটো রোজায় হবে। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। ভাজ থেকে সাথে নিয়ে এসেছি, ওর একবার ভুট্টা চাষ করার অভিজ্ঞতা আছে। ও বলতে চাচ্ছে যে মোচা যদি এই গাছটায়, যেমন আমরা দেখছি 2টা মোচা হচ্ছে, গাছটায় যদি একটা মোচা হতো তাহলে এর ফলন আরো অনেক বেশি হতো।
কারণ গাছটার সাইজ তেমন বড় না, কিন্তু মোচা হচ্ছে দুইটা। তারপরও দুইটা মোচা হওয়ার কারণে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গাছের রং যথেষ্ট সবুজ আছে, সবুজ শুধু না, বলা যায় এক ধরনের গাঢ় সবুজ। এটা প্যারট গ্রিন না, একেবারে কালো কালো ভাব আছে। যারা চাষাবাদ দীর্ঘদিন ধরে করছেন তারা বলছেন যে যথেষ্ট ভালো হয়েছে, ভুট্টার গাছ যথেষ্ট ভালো হয়েছে। এখন সবই আল্লাহর ইচ্ছা। যেই পাশে বেড়া আছে এই পাশের পুরা একটা সারির গাছ ছাগলে খেয়ে নিয়েছে। বেড়ার পাশের দ্বিতীয় সারির গাছগুলো আবার ভালো আছে, প্রথম সারির গাছগুলো সবই ছাগলে খেয়ে ফেলেছে। ভুট্টার সাথে কিছু অংশে আমরা টমেটোরও চাষ করেছি, কিছু পালং শাকেরও চাষ করেছিলাম, সাথে মূলাও ছিল, কিন্তু পালং শাক এবং মূলা উঠিয়ে ফেলা হয়েছে। এখন টমেটো, পেঁয়াজ এবং রসুন আছে, আর সাথে লাল শাকও আমরা চাষ করেছি। তো আসেন একটু আমরা আমাদের লাল শাকের অবস্থা কি একটু দেখে আসি আগে। 3-4 দিন আগে লাল শাকের বীজ বপন করা হয়েছে, মাত্র 3-4 দিন আগে। তো চারাগুলোর অবস্থা এখন ঠিক এরকম, লাল শাকের চারার। প্রায় সব গাছেই টমেটো ধরেছে অলরেডি। এই যে এখানে আমরা টমেটো দেখতে পাচ্ছি, যদিও টমেটো এখনো পাকেনি। ক্ষেতের যে বেড়া দেওয়া হয়েছে, বেড়ার চারিদিকে টমেটো লাগানো হয়েছে। সাথে একটু আগে যেমনটা আপনাদের বলছিলাম যে আমরা পালং শাক চাষ করেছিলাম, কিছু শাক অবশিষ্ট আছে। লাল শাক লাগানোর জন্য পালং শাক উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই অংশে যে পেঁয়াজ লাগিয়েছি আমরা, পেঁয়াজের ফলন আশা করি ভালো হবে। এই যে গাছের চেহারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাটি কোনোটা যথেষ্ট শক্ত, আবার অধিকাংশ মাটি আর্দ্র আছে। যদি আমরা এখানে আবারও কোনো চাষাবাদ করি, এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো। এবছর একটা বিষয় ফলো করছি রাস্তাঘাটে ঘোরাঘুরির সময়, যে যার যতটুকু ফাঁকা জায়গা আছে, কারো বাড়ির সামনে দেখেছি ফুল বাগানের পরিবর্তে পেঁয়াজ রসুন লাগিয়ে রেখেছে। আমরা যতটুকু জায়গায় পেঁয়াজ লাগিয়েছি তাতে আশা করছি 2-4 মণ পেঁয়াজ হয়ে যাবে, বা তারও বেশি ছাড়া কম না। 1.5 কাঠা জমিতে লাগিয়েছি পেঁয়াজ এবং রসুন। গত শনিবারে আমরা সেচ দিয়েছি, কিন্তু মাটির বর্তমান অবস্থা এরকম। এই যে পেঁয়াজের সাইজ ঠিক এমনটা হয়েছে, বেশি বড় এখনো হয়নি, এখনো 2-3 মাস লাগবে আমার ধারণা। এই পেঁয়াজটা জাস্ট দেখানোর জন্য উঠালাম, এখনই আবার পেঁয়াজটা আমি লাগিয়ে দেবো এখানে। না, কয়েক সারি রসুন লাগিয়েছি আমরা এখানে, মাঝখানে 5-6 সারি রসুন লাগানো হয়েছে। এই রসুনের পাশেই আবারও পেঁয়াজ আছে। ফিরতে ফিরতে সূর্যাস্তেরও সময় হয়ে আসছে। পশ্চিম আকাশে লাল সূর্য অস্ত প্রায়। দরকার ছিল।